আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অপূর্ণ প্রণয়। লিখেছেন মাহবুবা বিথি। পর্ব ১। রাফসানের অফিসটা মতিঝিলে। ও কর্পোরেট সেক্টরে জব করে। অপরদিকে জাইমাও কর্পোরেট জব করে। ওর অফিসটা মহাখালী। এই কারণে জাইমা রাফসানকে ফোন দিয়ে বলল, আপনি যদি গুলশানের একটা রেস্টুরেন্টে আসতেন তাহলে খুব ভালো হতো। না, জ্যাম ঠেলে অতদূর যাওয়া আমার পক্ষে পসিবল না, আর অফিসে অনেক ব্যস্ততা আছে। আপনি বরং বেইলি রোডে আসেন। আপনার জ্যাম ঠেলে আসা যদি পসিবল না হয় তাহলে আমার পক্ষেও পসিবল না। তাহলে আসার দরকার নেই। আপনি আপনার সমস্যার কথা আপনার মামাকে বুঝিয়ে বলবেন। ফোন রাখছি। বাড়িতে এসে জাইমা ওর মাকে বলল, আমার পক্ষে এই ছেলেকে বিয়ে করা সম্ভব না। আমি ছেলেকে বললাম গুলশানে আসতে, উনি নাকি জ্যাম ঠেলে আসতে পারবেন না। তাহলে আমার পক্ষেও জ্যাম ঠেলে দেখা করতে যাওয়া সম্ভব নয়। জাইমা, মাথা গরম করিস না। ডিভোর্সি মেয়েদের এমনিতেই ভালো ছেলে পাওয়া যায় না। তোর মামা পরিচিত বলে ওরা রাজি হয়েছে। মা, ছেলেও কিন্তু ডিভোর্সি। তুমি এমনভাবে বলছো যেন মামা রাজপুত্তর ধরে নিয়ে এসেছেন। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। জাইমা গিয়ে দরজা খুলে দেখে ওর বড় মামা দাঁড়িয়ে আছে। মামার মুখ দেখেই জাইমা বুঝে গেছে খবরটা মামার কানে অলরেডি চলে গেছে। মামা রাকিব চৌধুরী জাইমাকে বলল, তুমি নাকি ছেলেকে না করে দিয়েছ। উনি বলছেন ভিড় ঠেলে গুলশানে আসতে পারবেন না। তাই আমিও বলেছি অফিস ছুটির পর ভিড় ঠেলে আমার পক্ষে বেলি রোড যাওয়া সম্ভব না। তুমি ডিভোর্সি। তোমার জন্য ছেলে পাওয়া মুশকিল। অনেক কাঠখড় পুড়িয়ে এই ছেলেকে রাজি করিয়েছি। নিজের পছন্দে তো বিয়ে করেছিলে। 1 বছরও সে বিয়ে টিকল না। এখন আমি যা বলছি তুমি তাই করবে। মামা, ছেলেও তো ডিভোর্সি। সেটা আপনার চোখে পড়েনি? সোনার আংটি তার আবার আঁকাবাঁকা। বেশি বোঝো তো, তাই আজ তোমার এই হাল। ওর মামা পাশের ফ্ল্যাটেই থাকেন। জাইমাকে কথাগুলো শুনিয়ে গটগট করে হেঁটে চলে গেল। জাইমার মা ওর সামনে থেকে চলে গেল। জাইমার বুক ফেটে কান্না বের হয়ে আসতে চাইছে। ডিভোর্সের পর ওর সাথে আত্মীয়রা এমন ব্যবহার করে যেন ওর শরীরে অচ্ছুত লেগেছে। মামা ওকে এতগুলো কথা শুনিয়ে গেল, মাও কোনো প্রতিবাদ করল না। মায়ের সামনে মামা কথাগুলো বলল, অথচ মা বুঝল না যে মামার কথাগুলো শোনার পর জাইমার বুকটা ফেটে চৌচির হয়ে গেছে। জাইমা জানে এখানে ওর মামার স্বার্থ আছে, কারণ ওর মা কানাডার ইমিগ্রেন্ট হয়ে গেছে। জাইমার বোন রাইমা কানাডায় থাকে। ওর বোন মায়ের জন্য আবেদন করেছিল। মাকে এবার কানাডা চলে যেতে হবে। আর ওর মামা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে সেও কানাডার নাগরিক। বিয়ের পর জাইমাকে ছেলে নিয়ে যেতে পারবে। মামা তখন এই ফ্ল্যাট নামমাত্র দামে কিনে নেবে। জাইমাও মনে মনে শপথ করে ও বেঁচে থাকতে ওর বাবার কেনা এই ফ্ল্যাট ও বিক্রি করবে না। জাইমাদের ফ্ল্যাটটা ধানমন্ডি ২৭ নম্বরে, আই হসপিটালের পাশে, এক কথায় শহরের প্রাণকেন্দ্রে। এই জন্য ফ্ল্যাটের উপর ওর আত্মীয় স্বজনের ভালোই চোখ পড়েছে। অগত্যা মায়ের কথা রাখতে জাইমাকে ছেলের সাথে দেখা করতে রাজি হলো। রাফসানের উপর জাইমার ভীষণ বিরক্ত লাগছে। রাফসান ওর নিজের সুবিধা মতো জায়গা ঠিক করে নিয়েছে, অথচ শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। জাইমার আত্মসম্মানে খুব লাগছে। ছেলে এখনই ওকে ইগনোর করছে, বিয়ের পর তো ওর আর কোনো মূল্যই থাকবে না। ওর বাবা বেঁচে নেই। মায়ের অনুরোধ রক্ষা করতে রাফসানের সাথে দেখা করতে এসেছে। কিন্তু রাফসানকে বিয়ে করা মনে হয় ওর পক্ষে পসিবল না। জাইমা মনে মনে ভাবছে, থাক বেটা, তুই বেইলি রোডে বসে থাক। ও ওর সময় মতো ধীরে সুস্থে আসবে। জাইমার ৫টায় অফিস ছুটি হয়েছে। বেইলি রোড পৌঁছাতে ৭টা বেজে গেল। রেস্টুরেন্টের স্বচ্ছ কাচের দরজা দিয়ে জাইমা রাফসানকে দেখল বেশ বিরক্ত হয়ে বসে আছে। জাইমা ভিতরে ঢুকে রাফসানকে সালাম দিয়ে চেয়ারে বসল। রাফসান জাইমাকে দেখে বলল, আপনি তো দেখি একটুও পাংচুয়াল না। আমার সাথে সারা জীবন কাটাবেন কিভাবে? আমি আবার সময় মেনে চলি। জাইমা মনে মনে বলল, বেটা, তুই মনে মনে মন কলা খা। তোরে তো আমি আগেই টাটা বাই বাই করে দিয়েছি। তোকে আজকে এমন এমন কথা বলবো তুই বাধ্য হয়ে বলবি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আপনি তো কিছু বলছেন না। কফি অর্ডার করেছি। অফিস ছুটির পর রাস্তায় বেশ জ্যাম থাকে। যানজট ঠেলে এতটা পথ আসতে একটু টায়ার্ড লাগছে। আসলে আমি খুব স্বাধীনচেতা মেয়ে।
আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা আমি পছন্দ করি না। যদি আমাদের বিয়ে হয়, আপনার খাওয়া-পরা, আপনার কাজকর্ম আপনি করে নিবেন। আমার উপর নির্ভর করা যাবে না। আমিও আমার কোনো দায়িত্ব আপনার উপর চাপাবো না। এই কারণেই আপনার ডিভোর্স হয়েছে। শোনেন মিস্টার, আপনিও একজন ডিভোর্সি। সুতরাং এই সাবজেক্টে কথা বলা আপনারও উচিত নয়। আমাদের ডিভোর্সটা একটা সামান্য ভুল বোঝাবুঝিতে হয়েছে। এখনও আমরা দুজন দুজনকে খুব ফিল করি। এই কারণে আমি যদি আপনাকে বিয়েও করি, স্ত্রীর অধিকার আমার উপর ফলাতে আসবেন না। তবে আপনার অন্যান্য দায়িত্বও আমি পালন করে যাব। জাইমা মনে মনে ভাবল, নাটক সিনেমা পেয়েছে। বিয়ে করবে আবার প্রাক্তনের সাথে যোগাযোগও রাখবে। ফাজলামি করার আর জায়গা পায় না। যাক, বিয়েটা নাকচ করার আরেকটা রাস্তা পাওয়া গেল। মামাকে গিয়ে এবার বলা যাবে, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। এবার আমাকে উঠতে হবে, রাত হয়ে যাচ্ছে। তারপর জাইমা রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা উবার নিয়ে ধানমন্ডি ২৭-এ রওনা দিল। বাসায় ফিরতে জাইমার রাত ১০টা বেজে গেল। ডোরবেল বাজানোর পর জাইমার মা দরজাটা খুলে দিল। জাইমা ঘরে ঢুকে দেখে ওর মামা ড্রয়িং রুমে বসে আছে। ওকে দেখে ওর মামা বলল, বিয়ের ডেট কবে ফাইনাল করব? মামা, আমি ওই ছেলেকে বিয়ে করব না। কারণ সে আমাকে বলেছে তার আগের স্ত্রীকে সে এখনো ভুলতে পারে নাই। সুতরাং সে এও বলেছে আমাকে যদি বিয়ে করেও স্ত্রীর অধিকার আমায় দিবে না। মামা, আমার জীবনটা তো আপনাদের খেলার পুতুল নয়। আমার জীবনটা নিয়ে আমাকেই ভাবতে দেন। একবার তো ভেবেছিলে, তারপর নাটক করে ডিভোর্স দিয়ে আসলে। আমার অসুস্থ বোনটাকে আর কত কষ্ট দিবে তুমি? কদিন আগেও ওর লিভারের অপারেশন হলো। আমার বোনের সংসারটা নাটকের রঙ্গমঞ্চ নয়। তোমার মা শুধু তোমার জন্য কানাডা যেতে পারছে না। রাইমার কাছে থাকলে তোমার মা অনেক ভালো থাকবে। তুমি তো সেই জাতের মেয়ে নও যে আমার বোনটাকে একটু শান্তি দেবে। এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। ওই ছেলেকে তোমার বিয়ে করতে হবে। তারপর একসাথে থাকলে দেখবে একসময় সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই কথা বলে রাকিব চৌধুরী ওনার ফ্ল্যাটে চলে গেলেন। জাইমা ভাবছে, আহারে, মায়ের চেয়ে যেন মাসির দরদ উথলে উঠছে। আর মাকেও আজ এমন শিক্ষা দেবে, মামাদের কুচক্রের ফাঁদে যেন আর না পড়ে। অতঃপর ওর মা ঘুমিয়ে গেলে জাইমাও একটা ব্যাগে কাপড় গুছিয়ে নিয়ে দরজা লক করে বাসা থেকে বের হয়ে গেল। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অপূর্ণ প্রণয়। লিখেছেন মাহবুবা বিথি। পর্ব ২। রাত 11:30 বাজে। রাস্তাটা এখনও বেশ জমজমাট। যদিও জাইমার একটু ভয় ভয় লাগছে, কিন্তু আত্মরক্ষার কৌশলটা জানা থাকায় বুকে হালকা পাতলা সাহস পাচ্ছে। মাথার হেজাবটা ভালো করে মুড়িয়ে নিল। আজ মনে হলো মানুষ নিজের অজান্তে অনেক কিছু বুঝতে পারে। তাই হয়তো বাবা মারা যাওয়ার বছরখানিক আগে ওকে কারাতে শিখিয়েছিল। জাইমা শিখতে চাইছিল না, কারণ বন্ধুরা বলছিল ওগুলো শিখলে নাকি মেয়েলি কমনীয়তা হারিয়ে যায়। একটা ঘটনার প্রেক্ষিতে জাইমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। এক ঝড় বাদলের দিনে বাসা থেকে কোনো রিকশা না পেয়ে বাসার পথে হাঁটা দিয়েছিল। রাস্তা নির্জন থাকার সুযোগে সেদিন কিছু ছেলে ওকে ধাওয়া করেছিল। ও পড়িমড়ি করে দৌড়ে বাড়িতে পৌঁছে ওর বাবার সামনে কেঁদে এ ঘটনার কথা বলেছিল। তখন ওর বাবা ওকে বলল, তোমাকে আল্লাহর উপর ভরসা করে একা চলতে শিখতে হবে। এই কারণেই কারাতে শিখে নাও। প্রথমে আয়াতুল কুরসি পড়ে নিবে, তারপর নিজের আত্মরক্ষার কৌশলটা ব্যবহার করবে। দেখবে তখন আর কোনো ভয় কাজ করবে না। এখনও আমি বেঁচে আছি বলে তোমাকে চোখে চোখে রাখি, কিন্তু যখন আমি থাকব না তোমাকেই নিজেকে সামলে রাখতে হবে। আসলে বাবার মতো জাইমাকে কেউ এই পৃথিবীতে ভালোবাসেনি। বাবার অবর্তমানে জাইমা হাড়ে হাড়ে বুঝতে পারছে। ধানমন্ডি ২৭ নম্বরে দাঁড়িয়ে উবার কল করল। কিছুক্ষণ অপেক্ষা করার পর উবার চলে আসলো। জাইমা পান্থপথে নেমে গেল। রাত ১২টা বাজে। অ্যাপার্টমেন্টের গেটটা তখনও খোলা ছিল। আসলে ঢাকার ব্যস্ত সড়কগুলো রাত ১২টাতেও বেশ প্রাণচঞ্চল থাকে। মেইন রোডের উপর জুই আন্টির ফ্ল্যাট। লিফট দিয়ে উঠে জাইমা ডোরবেলটা চাপ দিল। জুই আন্টি দরজা খুলে ওকে দেখে বলল, কি রে, এত রাত্রিতে তুই কোথা থেকে আসলি? কোথা থেকে আবার? বাসা থেকে। তোমার বান্ধবীর সাথে রাগ করে চলে এসেছি। ২ দিন তোমার এখানে বেড়াবো। বাসায় বেশিক্ষণ থাকলে আমি মনে হয় পাগল হয়ে যাব। ঠিক আছে, ঘরে আয়। তোর মাকে বলে আসা উচিত ছিল। অসুস্থ মানুষ, সকালে বাসায় তোকে দেখতে না পেলে টেনশন করবে। না, তোমার বান্ধবী আমাকে নিয়ে কোনো টেনশন করবে না।
আমি তো তার চোখের বালি। তার চোখের সামনে আমি না থাকলেই সে সুস্থ থাকবে। আমি তো তাকে কোনোদিন শান্তি দিতে পারিনি। তারপর ডিভোর্স হয়ে যাওয়াতে তার কাছে আমি মনে হয় অচ্ছুত হয়ে গেছি। ওভাবে বলিস না। তোর মা এসব কথা শুনলে মনে কষ্ট পাবে। খালা, তোমার মনে আছে খালুর সাথে তোমার ডিভোর্স হয়ে যাওয়াতে তোমাকে কত কটু কথা হজম করতে হয়েছে? তুমি তো তোমার কোনো কাজিনদের বাসায় যেতে না, কারণ সবাই তোমাকে অ্যাভয়েড করত। আর বলতো তোমাকে দেখলে নাকি শ্বশুরবাড়ির মানুষেরা কথা শোনাবে। আর সবচেয়ে বেশি বলতো আমার মা। সেদিন তোমার যন্ত্রণাটা ছোট ছিলাম বলে উপলব্ধি করতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি তোমার বুকে কী পরিমাণ রক্তক্ষরণ হতো। আমার মনে আছে, তুমি আর মা সমবয়সী বিধায় তোমাদের মধ্যে বেশ সখ্যতা ছিল। তাই তুমি আর খালু মাঝে মাঝে আমাদের বাসায় যেতে। কিন্তু তোমার ডিভোর্সের পর যেদিন আমাদের বাসায় গিয়েছিলে, মা তোমাকে ডেকে বলল, জুই, তুই আমার শ্বশুরবাড়িতে আর আসিস না। আমি যৌথ পরিবারের বউ। তোর জন্য আমার শাশুড়ির কাছে কথা শুনতে হতে পারে। এমনিতেই আমার শাশুড়ি সেদিন তোর প্রসঙ্গে বলেছিল, জুই একটু মানিয়ে নিলেই পারত। ছেলেদের ওরকম হালকা পাতলা দোষ থাকতেই পারে। মেয়েদের দায়িত্ব হচ্ছে মানিয়ে নিয়ে সংসারটা সামলে নেওয়া। অথচ জুই মেয়ে হয়ে দুম করে ডিভোর্সটা দিয়ে দিল। কাজটা মোটেও ভালো করেনি। তারপর থেকে তুমি আর কোনোদিন আমাদের বাসায় যাওনি। আমার ডিভোর্সের পর আমি আবার তোমার সাথে দেখা করি। তোমার কাছে আসলে আমার মনে হতো এই পৃথিবীতে তুমিই আমার কষ্টটা বুঝবে। ইচ্ছে করে কেউ সংসার ভাঙে না। যখন আর সহ্য করার কোনো শক্তি থাকে না, তখনই মেয়েরা সংসার থেকে বেরিয়ে আসে। তুমি একা লড়াই করে দীর্ঘ পথটা পাড়ি দিলে। তবে মরিয়ম আপু যখন বুয়েট থেকে পাশ করে স্কলারশিপ নিয়ে আমেরিকায় গেল, তখন আবার তোমাকেই সবাই ধন্য ধন্য করতে লাগলো। তুমি সার্থক মা। অথচ ওই মানুষগুলো তোমার ডিভোর্সের পর বলেছিল সংসার টিকিয়ে রাখার যোগ্যতা তোমার নেই। তুমি তোমার সন্তানের ভালো না দেখে নিজের লাভটাই দেখেছ। তোমার চরিত্র ভালো না, এসব কত কথা তখন আত্মীয় স্বজনের মুখে মুখে ঘুরত। আচ্ছা আন্টি, সংসার টিকিয়ে রাখার দায় কি শুধু মেয়েদের? জাইমার কষ্টের কিছু কথা শেয়ার করার পর জুই ওকে বলল, ঘড়ির দিকে তাকিয়ে দেখ, রাত 2টো বাজে। সকালে তোর অফিস আছে। যা, শুয়ে পড়। কাল অফিসে যাব না, ছুটি নিয়েছি। তোমার কি রাত জাগলে অসুবিধা হবে? মরিয়ম চলে যাবার পর আমার তো রাত্রে ঘুম আসে না। তুই কি রাতে খেয়েছিস? না, আমার খাওয়া হয়নি। খাবার গরম করে টেবিলে দেই, তুই খেয়ে নে। জুই উঠে গিয়ে জাইমার মাকে একটা টেক্সট পাঠিয়ে দিল, যাতে সকালে ঘুম থেকে উঠে জাইমাকে না দেখতে পেয়ে টেনশনে না পড়ে। জুই মনে মনে ভাবছে জাইমার কথাগুলো একটাও ভুল কথা নয়। কি দুঃসহ জীবন জুই পার করেছে তা একমাত্র জুই জানে, আর আল্লাপাক জানে। আল্লাপাকের অসীম রহমতে জুই বেদনার সাগরটা পাড়ি দিতে পেরেছে। খাবার গরম করে টেবিলে দিয়ে জাইমাকে ডেকে জুই খেতে বলল। তারপর রান্নাঘরে গিয়ে 2 কাপ চা বানিয়ে নিল। জাইমার খাওয়া হয়ে যাবার পর দুইজন চা নিয়ে বারান্দায় বসল। জাইমা জুইকে বলল, এতক্ষণে ঢাকা শহর নীরব হলো। 2-3 ঘন্টা পর ঢাকা আবার জেগে উঠবে। চারিদিকে এত হাইরাইজ বিল্ডিংয়ের আলো, রাস্তায় এত উজ্জ্বলের কারণে রাতগুলো সবসময় আলোকিত হয়ে থাকে। কখন আমাবস্যা আর কখন চাঁদনি রাত টের পাওয়া যায় না। জাইমা, তুই তো আবিরকে ভালোবেসেই বিয়ে করেছিলি। আমাদের বিয়েটা সেটেলড ম্যারেজ ছিল, তাই তোর খালুর স্বভাব চরিত্র আমার ভালো করে জানা হয়নি। কিন্তু তোর সাথে আবিরের ভালো জানাশোনা ছিল। তারপরও তোদের জীবনের পথটা একই সমান্তরালে চলল না কেন রে? আন্টি, ভালোবাসায় কখনো ভুল হয় না। ভুল মানুষকে ভালোবাসলে প্রায়শ্চিত্ত করতে হয়। সেটাই আমি এখন করছি। তোদের সম্পর্ক কতদিনের ছিল? 6 বছরের, কিন্তু সম্পর্কটাও স্বাভাবিক গতিতে চলেনি। আমাদের মাঝে অনেক টানাপোড়েন ছিল। আমরা যখন মেন্টরসে আইবিএর কোচিং করতাম, তখন থেকে আবির আমার পিছনে ঘুরত। তবে আমিও ওর উপর দুর্বল ছিলাম। আমার গায়ের রংটা চাপা হওয়াতে ফর্সা ছেলেদের প্রতি আমার একটু দুর্বলতা কাজ করত। এজন্য আবিরের আমার সাথে একটু গায়ে পড়া ভাবটাকে প্রশ্রয় দিতাম। আমার ভালো লাগতো। তখন বুঝিনি এটা যে একটা বাজে স্বভাব। তখন ভাবতাম ও আমাকে খুব বেশি ভালোবাসে বলেই হয়তো এমন করে। তারপর দুজনে ঢাকা ভার্সিটিতে আইবিএতে কোয়ালিফাই করি। ভর্তি হওয়ার পর ও আমাকে প্রপোজ করে। আমি যেন এই প্রস্তাবের অপেক্ষাতেই ছিলাম। তাই কোনো কিছু চিন্তা না করে আমিও সানন্দে রাজি হয়ে যাই। আবিরের সাথে আমার তখন গভীর প্রেম। ঢাকায় বাসা থাকা সত্ত্বেও মাঝে মাঝে হলে থাকতাম। ওর সাথে পূর্ণিমা রাতে ক্যাম্পাসে বসে থাকতাম। মধ্য দুপুরে গুলশানের রাস্তায় হেঁটে বেড়াতাম।
ঝুম বৃষ্টিতে একসাথে ভিজতাম। মাঝে মাঝে আম্মুকে স্টাডি ট্যুরের কথা বলে ঢাকা থেকে গাজীপুরে বিভিন্ন রিসোর্টে করতাম। ওকে নিয়ে ঘন্টার পর ঘন্টা সুইমিং পুলে সাঁতার কাটতাম। কত রকম পাগলামি করেছি তার ইয়ত্তা নাই। এভাবে ২ বছর পার হয়ে গেল। আস্তে আস্তে আমার প্রতি আবিরের টানটাও একটু কমতে লাগলো। আসলে মানুষ যখন খুব সহজে কোনো কিছু পেয়ে যায় তখন তার মূল্যও কমে যায়। আমার ক্ষেত্রেও তাই হলো। ও তখন আমাকে ইগনোর করা শুরু করে। ক্যাম্পাসে সবাই বলাবলি করে ও নাকি একসাথে ৩টে রিলেশনশিপ মেইনটেইন করে। আমি আবিরকে জিজ্ঞেস করলে ও আমাকে বলে, "তুমি আমাকে সন্দেহ করো? আমাদের গভীর প্রেম দেখে হিংসা করে অন্যরা তোমাকে এসব কথা বলে। এটা তুমি বুঝতে পারো না?" জাইমা যেন স্মৃতির পাতায় হারিয়ে গেল। জুই ওকে জিজ্ঞেস করল, "তারপর কি হলো?" জানো আন্টি, আমি কত বোকা ছিলাম। সহজ সরল মনে ওর কথাগুলো বিশ্বাস করে ফেলতাম। কিন্তু কথায় আছে না, সত্য কোনোদিন চাপা থাকে না। একদিন আমার চোখে ঠিক ধরা পড়ল। আমরা তখন থার্ড ইয়ারে। একদিন সন্ধ্যার আলো আঁধারিতে দেখি একটা গাছের আড়ালে ও একটা মেয়েকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। তারপর মেয়েটার ঠোঁটটা আলতো করে টিস্যু দিয়ে মুছিয়ে দিচ্ছে। মেয়েটা আমাদের ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে পড়ে। আমি আর সহ্য করতে পারলাম না। আবিরের সামনে গিয়ে বললাম, "আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেল।" আপনারা শুনছেন বই-টই নিবেদিত অডিও বুক অপূর্ণ প্রণয়। লিখেছেন মাহবুবা বিথি। পর্ব ৩। জাইমা কিছুক্ষণের জন্য নিজেকে নীরবতার চাদরে মুড়িয়ে নিল। নির্জনতা ভেঙে জুই জাইমাকে আবারও জিজ্ঞেস করল, "তোর সাথে আবিরের বিয়ে হলো কেমন করে?" "আমি আইবিএ কমপ্লিট করে একটা কর্পোরেট অফিসে কেবল জব নেই। আপু তখন ইমিগ্রেশন পেয়ে দুলাভাই সহ কানাডায় চলে যায়। তুমি তো জানো ওই সময় আব্বুর লিভারে সিরোসিস ধরা পড়ে। তখন আমি একদিকে চাকরি একদিকে বাবার চিকিৎসা করাতে ভারত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে দৌড়ঝাঁপ করতে থাকি। তখন আমার পাশে কেউ ছিল না। মামারাও তখন পাশে এসে দাঁড়ায়নি। আর তুমি তো এটাও জানো আমার দাদার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। আব্বু আর আমার এক চাচা বাংলাদেশে এসেছে। চাচা রাজশাহীতে সেটেল হয়েছে। আর আব্বু ঢাকায় থিতু হয়েছে। চাচা মাঝে মাঝে আসতো, কিন্তু মামারা তো পাশেই ছিল। যাই হোক, বিপদে পড়লে আত্মীয় চেনা যায়। কিন্তু আব্বু আর বাঁচল না। ১ বছর পর আব্বু আমাদের ছেড়ে চলে যায়। আব্বু চলে যাবার পর আমার মামা খালারা আমাকে বিয়ে দেওয়ার জন্য আম্মুর পিছনে লাগে। আপুও আব্বুর অসুস্থতার সংবাদ পেয়ে ২ মাস ছুটিতে দেশে এসেছে। আব্বু মারা যাওয়ার পর আম্মু, আপু, এমনকি আমারও মানসিক অবস্থা খুব ভালো ছিল না। আবির এই সুযোগের সদ্ব্যবহার করে। আব্বু মারা যাওয়ার পর একদিন আমাদের বাসায় এসে আম্মু আর আপুর কাছে আব্বুর জন্য নাকি অনেক কান্নাকাটি করে। ছলনার ফাঁদে পড়ে আম্মু আর আপু আবিরের উপর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। তখন ওরা দুজনেই আবিরকে বিয়ে করার জন্য আমাকে চাপ দিতে থাকে। এদিকে আবিরও আমার সাথে দেখা করে আমার পায়ে ধরে কান্নাকাটি করে বলে, "একজন খুনিরও আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকে, কিন্তু তুমি আমাকে সেই অধিকারটুকুও দিলে না। আমাকে সন্দেহ করে দুম করে সম্পর্ক থেকে বেরিয়ে আসলে। তারপর আমাকে ফেসবুক থেকে ব্লক করে দিলে। এটা তো আমার সঙ্গে লঘু পাপে গুরুদণ্ড হয়েছে।" জাইমা আবারও চুপ হয়ে গেল। জুই খেয়াল করল জাইমা কোথায় যেন হারিয়ে গিয়েছে। জুই জাইমাকে বলল, "অতীত নিয়ে আর এত মন খারাপ করিস না। যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তোর বাবাকে অসুস্থ যখন দেখতে গেলাম তখনই তোর মা তোর জন্য ছেলে দেখতে বলেছিল। আমি বললাম, দুলাভাইয়ের শরীরের এই অবস্থা, তাড়াহুড়ো করে বিয়ে দিও না। একটু সময় নাও। মেয়েটার বয়স তেমন একটা হয়নি। তোর মা তখন বলেছিল তোর বাবা নাকি বলেছে মরে যাওয়ার আগে তোর বিয়ে দিয়ে যেতে চায়। তার কিছুদিন পর তোর বাবার শরীর আরও বেশি খারাপ হয়ে গেল। এরপর উনি তো মারাই গেলেন। দুলাভাইয়ের মৃত্যুর মিলাদ অনুষ্ঠানে তোর মা আবারও তোর বিয়ের কথা বলল। আমি বললাম, মেয়েটাকে শোক সামলাতে সময় দাও। বিয়েটা তো ছেলে খেলা না। দিলাম আর হয়ে গেল। যাক, রাত অনেক হলো। তুই শুয়ে পড় জাইমা। আন্টি, তোমার সমস্যা না থাকলে আজ একটু তোমার সাথে গল্প করি। ঠিক আছে, আমার সাথে গল্প করে তুই যদি নিজেকে হালকা করতে পারিস তাহলে আমার কোনো সমস্যা নাই। এবার আমাকে বল, ব্রেকআপ হওয়ার পর তোর সাথে আবিরের বিয়ে হলো কিভাবে? ওই যে বললাম, আম্মু আর আপুকে তো কান্নাকাটি করে বশ করে নিল। তারপর আম্মু আর আপু ওকে বিয়ে করার জন্য চাপ দিতে লাগলো। আর মামা খালারা সে সময় আমার থেকে ৮-১০ বছরের বড় পাত্রের প্রস্তাব নিয়ে আসতে লাগলো। আমি তখন কিছুটা ভয় পেয়ে গেলাম। আম্মু যদি আবার রাজি হয়ে যায়,
এইসব নানা কারণে আবার ওর প্রতি কিছুটা hypnotized হয়ে আমি বিয়ে করতে রাজি হয়ে যাই। এত কাঙ্গাল হয়ে তোমাকে বিয়ে করার পর আবার ঝামেলা কেন হলো এটাই আমার মাথায় ঢুকছে না। আসলে আন্টিও আমাকে ভালোবেসে বিয়ে করেনি। ও প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিল। ওই যে আমি ব্রেকআপ করেছিলাম সেই শোধ তুলতেও আমাকে বিয়ে করে। আবার ডিভোর্স দিয়ে দেয়। আর আমি এত বোকা ছিলাম যে এই চালাকিটা বুঝতে পারিনি। ১ম থেকেই দেখতাম ওর মা আর বোন আমাকে সহ্য করতে পারত না। আমি ওকে বললে ও মানিয়ে নিতে বলত। কিন্তু কোনোদিন ওর মা বোনকে কিছু বলত না। আমার সাথে ওরা অন্যায় আচরণ করলেও আবির কোনো প্রতিবাদ করত না। তারপরেও আমি মনে কিছু করতাম না। আমার শাশুড়ি আমাকে যতই গালমন্দ করুক আমি নমনীয় হয়ে ওনাকে মানিয়ে নিতে চেষ্টা করতাম। আমাদের বাসা থেকে কাঠের ফার্নিচার দিয়ে ঘর সাজিয়ে দেওয়া হয়েছিল। এরপরও উনি আমাকে বলেছেন হাতিল কিংবা আক্তার থেকে লেটেস্ট মডেলের ফার্নিচার কেন আমার মা দেননি। আমার মা নাকি দায়সারা কাজ ছেড়েছে। জাইমা তোর তখন আবিরের মাকে বলা উচিত ছিল উনি হাতিলের ফার্নিচার জীবনে কোনোদিন চোখে দেখেছেন কিনা। লাখ টাকার চাকরি করা বউ পেয়েছে, ওনার তো কিছুই আশা করা উচিত না। ওই যে আমার মানিয়ে নেওয়ার চেষ্টা ছিল বলে সহজে ওনাদের কথা গায়ে মাখতাম না। তবে আমি তখন যতই নমনীয় হতাম উনি ততই উদ্ধত হতেন। মাঝে মাঝে আমাকে মারতে পর্যন্ত উদ্যত হতেন। ওর মায়ের এই ব্যবহারের কথা আবিরকে বলেছিলাম। ও তখন আমায় বলল ওর মামাতো বোনকে বউ করার ওর মায়ের খুব ইচ্ছে ছিল। এই কারণে ওর সাথে আমার বিয়েতে ওর মায়ের অমত ছিল। ও আমাকে প্রচণ্ড ভালোবেসে মাকে কষ্ট দিয়ে হলেও আমাকে বিয়ে করেছে। আমিও যেন ওর মাকে মানিয়ে নিতে একটু চেষ্টা করি। এদিকে ওর বোন একটাই ছিল, উনি আবিরের বড় ছিলেন। মাঝে মাঝে যখন বেড়াতে আসতো সেও মায়ের পথ অনুসরণ করত। আর আমার শ্বশুর ছিলেন নীরব দর্শক। আমার গায়ের রংটা চাপা ছিল দেখে ওর বোন প্রায় বলতো ওর ফর্সা ভাইয়ের কপালে দুর্ভাগ্যের কারণে কালো বউ জুটেছে। একবার ওর বোন বেড়াতে এসে আমাকে খোঁচা দেওয়ার জন্য বলল, দেখো জাইমা আমার পায়ের রংটাও তোমার মুখের থেকে ফর্সা। তাও তো এখন রংটা অনেক পুড়ে গেছে। যখন বয়স কম ছিল জুতার দোকানে জুতা কিনতে গেলে সবাই আমার পায়ের দিকে তাকিয়ে থাকতো। আর আমার চেহারার কথা তো তোমাকে আর কি বলবো, কেউ চোখ ফেরাতে পারতো না। তাই তো মা আমাকে তাড়াতাড়ি বিয়ে দিতে বাধ্য হলো। অথচ আমি শুনেছি ওনার প্রেমিকের সংখ্যা অনেক ছিল। যদি আবার কোনো আকাম করে ফেলেন এই ভয়ে আমার শ্বশুর শাশুড়ি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। যাই হোক উনি আবার আমাকে বলে, আবির কি রেখে তোমায় পছন্দ করলো আমি বুঝলাম না। জাইমা তোমাকে আপন ভেবে কথাগুলো বলছি, তুমি আবার কিছু ভেবে বসো না। আমার মনে অত প্যাচগোজ নাই, পেটে কিছু রাখি না। সরল মনের মানুষ তো আমি, তাই সব বলে ফেলি। জানো আন্টি, আমি আমার ননদের কথাগুলো শুনে ভাষা হারিয়ে ফেলতাম। কিভাবে একটা মানুষ আর একটা মানুষকে এভাবে অপমান করতে পারে। অথচ আমাদের ধর্মে আছে সেই প্রকৃত মুসলমান হতে পারে যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে পারে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অপূর্ণ প্রণয়। লিখেছেন মাহবুবা বিথি। পর্ব ৪। জীবনে চলার পথে অনেক সময় হোঁচট খেতে হয়। তবে হোঁচট খেয়ে দমে না গিয়ে যে সামনের দিকে এগিয়ে যায় আল্লাপাক তার জন্য ভালো কিছু রেখে দেন। আল্লাপাক আরও বেটার কিছু দিবেন বলে আমাদের সাময়িক পরীক্ষায় ফেলেন। সেটা আমি জানি খালা। জাইমা আবার কিছুক্ষণ নীরব হয়ে থাকল। জুই জাইমাকে জিজ্ঞেস করল, তারপর কি হলো? আন্টি কর্পোরেট সেক্টরে আমিও জব করি। আমার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চাকরি করার চেষ্টা করি। কিন্তু আবিরকে দেখতাম ও খুব দ্রুত চেঞ্জ হয়ে গেল। তবে চেঞ্জটা ভার্সিটি থেকেই হয়েছে। তখনই শুনেছিলাম ও নাকি মাঝে মাঝে হলে ড্রিঙ্ক করত। বিয়ের পর ওর সাথে বিভিন্ন পার্টিতে গেলে ওকে ড্রিঙ্ক করতে দেখতাম। নিষেধ করলে বলতো এনজয় করার এখন সময়। আমার পোশাকের ধরন ওর জন্য চেঞ্জ করে পার্টিতে যেতে হতো। আমি একটু শালীন ঢিলেঢালা পোশাকে স্বাচ্ছন্দ্য ফিল করতাম। কিন্তু ওর কাছে সেটা ভালো লাগতো না। আমি নাকি আনকালচার্ড। এসব নানা কারণে আমি ওর সাথে থাকতে হাঁপিয়ে উঠছিলাম। এইভাবে বিয়ের ৬ মাস পার হয়ে গেল। আমি খেয়াল করলাম আমার প্রতি আবিরের আকর্ষণ আস্তে আস্তে কমতে লাগলো। আগে বাড়ির অন্যরা বলতো আমি দেখতে ভালো না। আর এখনও বলা শুরু করলো বিয়ের পর নাকি আমার চেহারা খারাপ হয়ে গেছে। এখন আমাকে নাকি বয়স্ক লাগে। এর মাঝে ওর বদলি হলো চিটাগাং। সেখানে যাওয়ার পর আমিও আমার মায়ের বাসা থেকে অফিস করি। আপু কানাডায় চলে যাবার পর আম্মু একা থাকে। আম্মুর শরীরও ভালো না। চিটাগাং যাবার পর প্রথম দিকে দিনে একবার ফোন দিত, আর আমি ২-৩ বার ফোন দিলেই বিরক্ত হতো। ফলে আমারও বেশি ফোন দেওয়া হতো না।
আমি তখন ডিপ্রেশনে ভুগতে থাকি। ওকে এত চটজলদি বিশ্বাস করা ঠিক হলো কিনা এই নিয়ে নিজের সাথে বোঝাপড়া করি। তারপরও মানিয়ে নেওয়ার চেষ্টা করি। যখন ছুটিতে ও ঢাকায় আমার শ্বশুরবাড়ি বাসাবোতে আসতো, আমিও মায়ের বাড়ি থেকে বাসাবোতে চলে যেতাম। আমি ওখানে কেন থাকি না এই নিয়ে আমার শ্বশুর-শাশুড়ি অশান্তি করত। এদিকে আমি আমার কলিগদের কাছে শুনতে পাই আবির নাকি ওর এক মহিলা কলিগের সাথে কক্সবাজারে ঘুরতে গেছে এবং ওরা নাকি এক রুমেই ছিল। আমি ওকে জিজ্ঞাসা করলে ও বলে, "এই সন্দেহবাতিক তোমার কবে দূর হবে? এই কদিনে তুমি আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছ। তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি ওই মেয়ের সাথে এক রুমে ছিলে কিনা। আমি বলব না, তোমার কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই।" আবির সেদিন রাগ করে সারাদিন বাইরে সময় কাটিয়েছে। অনেক রাত অবধি বাইরে ছিল। কপাল গুনে তার ছেলে কি বউ ঘরে নিয়ে এসেছে যে শান্তি করে দুদিন তার ছেলে ঘরে থাকতে পারে না। আমার ততদিনে এগুলো গা সওয়া হয়ে গেছে। তারপর আমার মেসেঞ্জারে একটা মেসেজ আসে। আমি ওপেন করে দেখি আবিরের সাথে একটা মহিলার আপত্তিকর অবস্থায় ভিডিও ক্লিপ। আমি তখন মনে মনে ভাবি ও কি আমার সাথে গেম খেললো? ওর মনে যদি এই থাকে তাহলে ও আমাকে বিয়ে করলো কেন? আবির বাসায় আসার পর আমি ওকে ভিডিওটা দেখিয়ে বলি, "তোমার লাম্পট্য আর গেল না।" ও আমাকে চড় মেরে বলে, "তুই আমাকে এই কথা বলার কে? আমি তোমার স্ত্রী। আমার বলার রাইট আছে।" "কিসের স্ত্রী? মনে আছে তুই আমার সাথে ব্রেকআপ করেছিলি? এখন আমি তোকে ডিভোর্স দেব।" এই কথা বলে আবির ঘর থেকে বের হয়ে যায়। ও আমার উপর এইভাবে প্রতিশোধ নিল। আমার জীবনটাকে তছনছ করে দিল। আমিও আর টলারেট করতে পারলাম না। আমার বিয়েতে প্রায় ২৫ ভরি গয়না আমাদের বাসা থেকে দেওয়া হয়েছিল। ব্যাগে নিয়ে একটা উবার ডেকে ও বাড়ি থেকে চলে আসি। বাসায় আসার পর সবটা শুনে মামা, খালারা, আম্মু সবাই ডিভোর্স দিতে বলে। আমিও ভাবলাম এই দুঃসময়ে ওরা পাশে আছে। তাই আবির ডিভোর্স লেটার পাঠানোর আগে আমি ওকে ডিভোর্স দিয়ে দিলাম। কিন্তু ডিভোর্সের পর আমার জীবনের চিত্র পাল্টে গেল। সবাই তখন আমাকে বলে শ্বশুরবাড়িতে এরকম হালকা পাতলা ঘটনা ঘটে। ছেলেদের একাত্তু খারাপ দোষ থাকে। মেয়েদের মানিয়ে নিতে সংসার করে খেতে হয়। এটাই মেয়েদের যোগ্যতা। প্রথমত আমি তাদের সাথে একমত না। আর দ্বিতীয়ত আমি অবাক হলাম এক মুখে তারা কত রকম কথা বলে। যদিও আমি ডিভোর্স দিতাম কিন্তু তারাও তো আমাকে ডিভোর্স দিতেই বলেছিল। আর ডিভোর্সের পর বলে আমার মানিয়ে নেওয়া দরকার ছিল। এরপর আন্টি আমাকে নিয়ে নতুন খেলা শুরু হয়। আমার আত্মীয়স্বজন আমার জন্য বয়স্ক ২ বাচ্চার বাবা এরকম ডিভোর্সি লোকের প্রস্তাব আনতে থাকে। আমি ওদের বললাম এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না। কে শুনে কার কথা? আমার মা বোন তো আমার দিকটা ভেবে দেখল না। বাইরের মানুষের কথা আর কি বলবো? এদিকে আম্মুর কানাডার ইমিগ্রেশন হয়ে গেছে। আম্মুকে বললাম আমি স্টুডেন্ট ভিসায় কানাডায় যাব। আমার তো সেভিংস আছে। কানাডার একটা ইউনিভার্সিটিতে এমবিএ করে তারপর ওখানে একটা চাকরি নিয়ে নেব। না, আমাকে বিয়ে করেই কানাডায় যেতে হবে। আর কথায় কথায় সবাই বলে আমি ডিভোর্সি। ২ দিন আগে মামা একটা প্রস্তাব আনলো। এর অবশ্য বাচ্চা ছিল না। আমি অনিচ্ছা সত্ত্বেও তার সাথে দেখা করতে গেলাম। সে আমাকে বলল তার আগের স্ত্রীকে সে এখনো ভুলতে পারে নাই। তার স্ত্রীও তাকে ফিল করে। সামান্য ভুল বোঝাবুঝির কারণে তাদের ডিভোর্স হয়েছে। সুতরাং আমি যেন বিয়ের পর ওনার উপর স্ত্রীর অধিকার না ফলাই। সে আমার দায়িত্ব সব পালন করবে, শুধু স্ত্রীর অধিকার দিবে না। আমি মামাকে বললাম এই বিয়ে আমি করতে পারবো না। মামা রেগে গিয়ে বললেন, "বিয়ে করো। পরে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।" আন্টি আমি বুঝলাম না আমার ডিভোর্স হয়েছে বলে কি আমার আত্মসম্মান বোধও থাকবে না? ছেলে আমাকে এই কথা বলার পরও আমাকে ওকে বিয়ে করতে হবে? তাই আমি রাজি হইনি বলে মামা আমাকে যা নয় তাই বলে গেল। আম্মু মামাকে কিছুই বলল না। আমার প্রতি আম্মুর ভালোবাসা থাকলে আম্মুর সামনে মামা আমাকে বাজে কথাগুলো শোনাতে পারত না। আবির কি বিয়ে করেছে? হ্যাঁ, ওর মামাতো বোনকে বিয়ে করেছে। আব্বু মারা যাবার পর আম্মু যদি আমার বিয়ে নিয়ে ঐরকম অস্থির না হতো, তাহলে আমিও আবিরকে বিয়ে করার আগে আরেকটু ভাবতাম। এমন সময় ফজরের আজান শুরু হলো। জুই জাইমাকে নামাজ পড়তে বলে নিজেও নামাজ পড়ে জাইমার জন্য মন খুলে দোয়া করল। অন্যের জন্য যে বান্দা দোয়া করে সেই বান্দার নিজের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেন। তাই জুই আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করল, আজকের রাতটাই যেন জাইমার জীবনের শেষ দুঃস্বপ্নের রাত হয়। নামাজ পড়ে জুই আর জাইমা ঘুমিয়ে পড়ল। সকাল ৯টার দিকে কলিং বেলের শব্দে জুইয়ের ঘুম ভেঙে গেল। আপনারা শুনছেন বই টই নিবেদিত অডিও বুক অপূর্ণ প্রণয়।
লিখেছেন মাহবুবা বিথি। শেষ পর্ব। জুই দরজা খুলে দেখে জাইমার মা জোবেদা দাঁড়িয়ে আছে। এত সকালে এসেছিস কেন? একটু দেরি করে আসলেই পারতি। তোর শরীরটা তো ভালো না। তুই যাতে টেনশন না করিস এই জন্য তোকে মেসেজ পাঠিয়ে বলে দিলাম জাইমা আমার এখানে আছে। আমার শরীরের আর কি দোষ? জাইমার কাছে সেটার যদি গুরুত্ব থাকতো তাহলে ও আমাকে শান্তিতে রাখার চেষ্টা করত। সবসময় আমি যদি ডাইনে চলতে বলি ও চলবে বাঁয়ে। এটা বুঝে না ওর মা যে অশান্তিতে থাকে। আর তার ইফেক্ট শরীরের উপর পড়ে। এবারে যে ছেলেটার প্রস্তাব এসেছে ছেলেটার বয়সও কম ছিল। আবার বাচ্চাও ছিল না। তাও ওর পছন্দ হলো না। আবার বয়স বেশি হলে তাতেও ওনার আপত্তি। ডিভোর্সি মেয়েদের জন্য ভালো ছেলে পাওয়া খুব মুশকিল। এটাও ও বুঝতে চায় না। বুবু, তোমাকে একটা কথা বলি। কথায় কথায় ডিভোর্সি শব্দটা ব্যবহার করা উচিত না। কেউ ইচ্ছে করে সংসার থেকে বেরিয়ে যায় না, বেরিয়ে যেতে বাধ্য হয়। এই কথাটা গায়ে যে লাগে এটাই মানুষ বুঝতে চায় না। জবেদা জুয়ের দিকে তাকিয়ে পুরনো কথাগুলো মনে পড়ে যায়। জুয়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর জবেদা ওর শাশুড়ির খোঁটা খাওয়ার ভয়ে ওকে ওর বাড়িতে যেতে নিষেধ করেছিল। অথচ জুয়ের তো কোনো দোষ ছিল না। ওর স্বামীর স্বভাব চরিত্র ভালো ছিল না। শেষে তো আর একটা বিয়েই করে ফেলল। যে সম্পর্কে সম্মান ভালোবাসা থাকে না সেখান থেকে নিজের অসম্মান হওয়ার থেকে বেরিয়ে আসাই তো ভালো। এতে নিজেকে ভালো রাখা যায়। আজ মনে হচ্ছে জবেদা ওর জীবনে ডিভোর্সের সিদ্ধান্তটা সঠিক নিয়েছিল, যার ফলে মেয়েটাকে মনের মতো করে মানুষ করতে পেরেছে। জুয়ের কথায় জবেদা সম্বিত ফিরে পেল। এত কি ভাবছ বুবু? ভেঙে পড়ার মতো তোমার এমন কিছু হয়নি। জাইমাকে নিয়ে এত ভাবার কিছু নেই। নিজেকে অসম্মান করে জাইমা ও বাড়িতে পড়ে থাকেনি। ও সম্পর্ক থেকে বেরিয়ে এসে সঠিক সিদ্ধান্তটা নিয়েছে। জুই, তুই আমাকে ক্ষমা করে দিস বোন। না জেনে বুঝে তোর মনে কত না কষ্ট দিয়েছি, যার ফল হয়তো আমি জাইমাকে নিয়ে ভোগ করছি। ছি বুবু, এটা কি বলছো? আমার তোমাদের কারো উপরেই কোনো রাগ বা কষ্ট নেই। বরং তুমি জাইমার বিষয়ে এবার বুঝে শুনে সিদ্ধান্ত নিও। তোমাকে তো আমি বলেছিলাম মেয়েটাকে একটু সময় দাও। এত তাড়াহুড়ো করে ওর বিয়েটা দিও না। তুমি তো আমার কথা শুনলে না। জুই, আমি এখন কি করব? রোগের শোকে আমার মাথাটা এখন ঠিকমতো কাজ করছে না। আমি তোমাকে এখন বলবো জাইমার বিয়ে নিয়ে এই মুহূর্তে আর মাথা ঘামিও না। আগে ওর ক্যারিয়ারটাকে ওর মতো করে গুছাতে দাও। তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। জাইমা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে মাকে দেখে বলল, আমি এখানে আছি আন্টি তোমাকে জানিয়ে দিয়েছে তাই না? জবেদা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখন থেকে তোর জীবনের সিদ্ধান্ত তুই নিস। আমি আর তোর কোনো বিষয়ে মাথা ঘামাবো না। তুমি কি রাগ করে বললে? না রে, বুঝে শুনেই বলছি। তোর কাছে যেটা ভালো মনে হবে তুই সেটাই করিস। তারপর জুইয়ের বাসায় ওরা ব্রেকফাস্ট করে বাসায় চলে গেল। এরপর জাইমার জীবনের স্রোত সহজ সরলভাবে বয়ে চলল। ওর মা আর বিয়ে নিয়ে ওকে তাগাদা দেয়নি। ওদের বাড়িটাও বিক্রি করেনি, কারণ ওর বোনের ফ্ল্যাটটা ওর খালা পানির দরে কিনে নিয়েছিল। ৭০ লক্ষ টাকার ফ্ল্যাট ৩০ লক্ষ টাকা দিয়ে বাকি টাকাটা আর ওর বোনকে দেয়নি। বিক্রি করার থেকে দেশে কিছু প্রপার্টি থাকা দরকার। আর এই ফ্ল্যাটটায় ওর বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। জাইমার সিদ্ধান্ত অনুযায়ী জুই ওর ভাড়া বাসা থেকে জাইমাদের ফ্ল্যাটে চলে এসেছে। যদিও জাইমার মা জুইয়ের কাছ থেকে ফ্ল্যাটের ভাড়া নিতে চাননি, তবুও জুই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জাইমার মার অ্যাকাউন্টে জমা দেয়। জুইয়ের দুটো ড্রেসের শোরুম আছে। ওখান থেকে মাসে ওর ভালো আয় হয়। এছাড়াও জুই একটানা ২০ বছর আইসিডিডিআরবিতে চাকরি করেছে। চাকরি ছেড়ে দেওয়ার পর সেখান থেকে ভালো পরিমাণ টাকা পেয়েছে। সেগুলো দিয়ে বেশ কিছু সঞ্চয়পত্র কিনেছে। একা মানুষ, সব মিলিয়ে জুইয়ের ভালোভাবেই দিনগুলো পার হয়ে যায়। জুইয়ের মেয়েটার ভালো বিয়ে হয়েছে। ও অস্ট্রেলিয়ায় থিতু হয়েছে। জুইকে থাকতে দেওয়ার ব্যাপারটায় জাইমার মামা খালাদের অনেক আপত্তি ছিল, কিন্তু জাইমার কারণে সেগুলো আর ধোপে টেকেনি। জাইমা স্টুডেন্ট ভিসা নিয়ে ওর মায়ের সাথে কানাডায় পাড়ি জমালো। তারপর ওখানেই এমবিএ কমপ্লিট করে জব শুরু করে। ১০ বছর পর জাইমা ২ মাসের ছুটিতে আজ দেশে ফিরে এসেছে। হাতে কিছু কাজও নিয়ে আসে। জাইমা কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত এক মহিলার কোম্পানিতে জয়েন করে। উনার নিজের কোনো ছেলে মেয়ে নেই। উনি জাইমার কাজের প্রতি নিষ্ঠা আর ভালোবাসা দেখে
ওকে ওনার কোম্পানির সিইও হিসাবে নিয়োগ দেয়। জাইমা ওই কোম্পানিতেই চাকরি শুরু করেছিল। ৮ বছর খুব বিশ্বস্ততার সাথে কোম্পানিতে শ্রম দিয়েছে। অধ্যবসায় মানুষকে অনেক দূর নিয়ে যায়। জাইমা এর বড় প্রমাণ। এত অল্প বয়সে ও সাকসেসফুল বিজনেস ওম্যান হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে। ও এখন অনেক তরুণ তরুণীর পছন্দের বিজনেস পার্সোনালিটি। এরপর থেকে বাড়ি ফিরতে জাইমার রাত হয়ে গেল। ডোরবেলটা বাজালো। জুই দরজা খুলে জাইমাকে জড়িয়ে ধরে বলল, এতদিন পর খালার কথা মনে পড়ল? মনে তো সবসময় পড়ে খালা, তবে নিজের ক্যারিয়ারটা তৈরি না করে কেন যেন দেশে ফিরতে ইচ্ছা হয়নি। তুমি তো আমার ব্যাপারে সবই জানো। তোকে দেখে ভীষণ ভালো লাগছে। চোখটা জুড়িয়ে গেল। তোর মা কেমন আছে? মাকে সাথে নিয়ে আসতে পারতি। আম্মু সামনের মাসে আপুর সাথে আসবে, তারপর আমার সাথে কানাডায় ফিরবে। যা ফ্রেশ হয়ে আয়, টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। আজ অনেক সকালে আবির অফিসে গিয়েছে, কারণ বিদেশ থেকে একজন সিইও এসেছে ওদের কোম্পানি পরিদর্শন করতে। জাইমার সাথে ডিভোর্সের পর আগের অফিসটা আবির ছেড়ে দিয়েছে। এই অফিসে ও ৮ বছর ধরে চাকরি করছে। ওর বস সকালে ওকে ডেকে বলল, শোনো আবির, আজ যিনি অফিস পরিদর্শনে আসছেন উনি বাঙালি। উনার নাম জাইমা চৌধুরী। খুব ট্যালেন্টেড মহিলা, যার কারণে এত অল্প বয়সে একটা কোম্পানির সিইও হতে পেরেছে। তুমি কিন্তু এদিকটা খেয়াল রাখো, ওনার আতিথেয়তায় যেন কোনো ঘাটতি না হয়। বুঝতেই পারছ, এখানে আমাদের স্বার্থ জড়িয়ে আছে। বসের রুম থেকে বের হয়ে জাইমা চৌধুরী নামটা আবিরের মাথায় ঘুরপাক খেতে লাগল। আবারও নিজেকে এই বলে সান্ত্বনা দেয়, চামচিকাও আবার পাখি হয়। কোথায় জাইমা আর কোথায় এই মহিলা? জাইমা তো ছিল ক্যালাস টাইপের মেয়ে মানুষ। এত চেষ্টা করেছে, কোনোদিন ওকে এক ফোঁটা মদও গেলাতে পারেনি। পোশাকের কি ছিঁড়ি ছিল! সে হবে কিনা একটা কোম্পানির সিইও। আবিরের মুখে তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। এমন সময় ওর পিয়নটা ফুলের তোড়া নিয়ে দৌড়ে এসে বলে, স্যার, গেস্ট চলে এসেছে, ফুলের তোড়াটা নিয়ে যান। আবির গাড়ি থেকে জাইমাকে নামতে দেখে রীতিমতো চমকে গেল। হেজাব পরেছে, চোখে সানগ্লাস, জিন্সের উপর হাঁটু ছাড়িয়ে লম্বা ফতুয়া টাইপ জামা, পায়ে পাম শু, এক হাতে ব্রেসলেট, বাঁ হাতে ঘড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক। মেয়েধীন ঝরঝরে গড়নে ওকে অপূর্ব লাগছে। তার সাথে যোগ হয়েছে পার্সোনালিটি। কোনো মানুষের পার্সোনালিটি মানুষের চোখকে যে ঝলসে দিতে পারে, আজ আবির সেটাই সমস্ত অনুভূতি দিয়ে অনুভব করল। জাইমাকে যখন ফুলের তোড়াটা দিয়ে আবির সম্মান জানালো, ও মনে মনে একটু অবাক হলেও বাইরে স্বাভাবিকভাবেই আবিরের সম্ভাষণটা গ্রহণ করল। যে জাইমাকে আবির অবহেলা অপমান করেছে, সেই জাইমা আজকে কোথায় পৌঁছে গেছে আর আবির কোথায় পড়ে আছে। একটু আগেও ও জাইমাকে তাচ্ছিল্য করেছে, অথচ এখন জাইমার মন রক্ষার্থে আবিরকে জাইমার আপ্যায়ন সম্মানের দিকে নজর রাখতে হচ্ছে। কারণ জাইমার খুশির উপরে ওদের কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করছে। আবিরের আজ জাইমাকে দেখে মনে হলো ও যেন আজ সূর্যের মতো আলোকিত। সে আলোয় আলোকিত হয়ে আবিরের বসও নিজেকে ধন্য মনে করছে। জাইমা আজ আবিরের থেকে এতটাই উপরে উঠেছে যে ওর কাছাকাছি যাওয়ার সাহসটা আবিরের আর নেই। মানুষ তার কর্মের ফল মাঝে মাঝে এভাবেও ভোগ করে। আল্লাহ পাকের উপর ভরসা রেখে যাদের আদর্শ ও নীতি সঠিক থাকে, তারা দুনিয়া এবং আখেরাতে দু জায়গাতেই পুরস্কৃত হয়। জাইমা জীবনের দুঃসময় পার করে আল্লাহ পাকের উপর ভরসা করে কঠোর পরিশ্রম, অধ্যবসায় দিয়ে নিজেকে আজ তৈরি করেছে। আল্লাহ পাক ওর কর্মের সুফলও দান করেছেন। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।